প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরম্ভ করতে যাচ্ছি এসএলএসটি ইন্টারভিউ ক্লাস, এবং এই ক্লাসটা হচ্ছে কিন্তু দেখো ইম্পর্টেন্ট এব্রিভিয়েশনের উপর। আচ্ছা, এই ইম্পর্টেন্ট এব্রিভিয়েশন সবগুলোই কিন্তু হচ্ছে আমাদের এডুকেশন রিলেটেড, অর্থাৎ শিক্ষা সংক্রান্ত। প্রত্যেকটা এব্রিভিয়েশনই কিন্তু খুব জরুরি, কারণ এই টাইপের এব্রিভিয়েশনগুলোর ফুল ফর্ম কি এবং এটা বলতে কি বোঝায়, কত সনে স্টার্ট হয়েছে, এই টাইপের কিন্তু সব প্রশ্নগুলো এখানে আছে। প্রত্যেকটা প্রশ্নই এই কারণে জরুরি যে এইগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসে এবং ইন্টারভিউয়ে তো খুবই দরকারি এই প্রশ্নগুলো। সেটা প্রাইমারি হোক, এসএলএসটি হোক, যে কোনো এক্সামেই কিন্তু আমাদের এই জিনিসগুলো খুবই দরকারি হবে। তাই ইন্টারভিউ এই টাইপের যেগুলো আমাদের অ্যাব্রিভিয়েশন আছে, অ্যাব্রিভিয়েশনের সঙ্গে সঙ্গে এর ফুল অর্থ এবং হচ্ছে এর ডিটেইলস তথ্য যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমাদের এই প্রশ্নগুলোতে খুবই সুবিধা হবে। তো চলো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করি। বেশ কয়েকটা ইম্পর্টেন্ট এব্রিভিয়েশন প্রথম থেকে শেষ অবধি একটু দেখবে, তাহলে কিন্তু এটা সম্পর্কে আরো প্রত্যেকটাই আমাদের জানা যাবে এবং কোনো অসুবিধা হবে না ভবিষ্যতে প্রশ্নে। আচ্ছা চলো তাহলে আরম্ভ করি। সিডাব্লিউএসএন কি? সিডাব্লিউএসএন, দেখো সিডাব্লিউএসএন, তাহলে আমাদের এটার ফুল ফর্মটা জানতে হবে। এটার আমাদের অ্যান্সারটা এরকম আসবে, দেখো সিডাব্লিউএসএন স্ট্যান্ডস ফর চিলড্রেন উইথ স্পেশাল নিডস। দেখো এর ফুল ফর্মটা আমরা পেয়ে যাচ্ছি। সি স্ট্যান্ডস ফর চিলড্রেন, ডাব্লিউ উইথ স্পেশালে এস এবং নিডস এর হচ্ছে কিন্তু এন। তাহলে চিলড্রেন উইথ স্পেশাল নিড অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু মানে কি? আমরা দেখো এখন কিন্তু বিকলাঙ্গ শব্দটা ইউজ করি না, বিকলাঙ্গ শব্দটার পরিবর্তে আমরা ব্যবহার করি যে ওদের কিন্তু স্পেশাল নিড আছে, অর্থাৎ ওদের কিন্তু বিশেষ চাহিদা আছে কোনো একটা ব্যাপারে। দেখা গেল ওদের দৃষ্টিশক্তি কম বা হচ্ছে ওর শারীরিক কোনো দিক থেকে অক্ষমতা আছে, সেই চিলড্রেনদের কিন্তু আমরা চাইল্ড উইথ স্পেশাল নিড বলি, এবং সেটা কিন্তু হচ্ছে সংক্ষিপ্ত ফর্ম সিডাব্লিউএসএন। আচ্ছা, এর সঙ্গে আমরা এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। দেখো, দ্য টার্ম রেফার্স টু চিলড্রেন হু হ্যাভ ফিজিক্যাল, ইন্টেলেকচুয়াল, ইমোশনাল অর লার্নিং ডিসএবিলিটিস দ্যাট রিকোয়ার্স স্পেসিফিক সাপোর্ট টু এনশিওর দে ক্যান অ্যাক্সেস এডুকেশন অ্যান্ড রিচ দেয়ার ফুল পোটেনশিয়াল। তাহলে এটা কিন্তু আমাদের বলছে যে এটা টার্মটা হচ্ছে রেফার করছে, আমরা বাংলাটাও দিয়ে দিছি। দেখো, সিডাব্লিউএসএন এর পূর্ণরূপ হলো হচ্ছে চিলড্রেন উইথ স্পেশাল নিডস, অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এই শব্দটি এমন শিশুদের বোঝাচ্ছে যাদের শারীরিক, বৌদ্ধিক, মানসিক বা শেখার প্রতিবন্ধকতা রয়েছে, অর্থাৎ এদের কিন্তু প্রতিবন্ধকতা আছে, কিন্তু আমরা সেটাকে সিডাব্লিউএসএন বলি ব্যাখ্যা করি যে ওদের হচ্ছে নিড আছে, স্পেশাল নিড আছে। আচ্ছা, প্রতিবন্ধকতা রয়েছে কি টাইপের? দেখো, যাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার জন্য এবং তাদের পূর্ণ সম্ভাবনাময় দিকে পৌঁছানোর জন্য নির্দিষ্ট সহায়তার প্রয়োজন, এই টাইপের শিশুদেরকে কিন্তু আমরা সিডাব্লিউএসএন বলি। তাহলে হচ্ছে সিডাব্লিউএসএনটা খেয়াল রাখবে, সিডাব্লিউএসএন কিন্তু হচ্ছে চিলড্রেন উইথ স্পেশাল নিডস। ওকে, সিসিই, সিসিই কি? সিসিই stands for, বা CCE can stand for continuous and comprehensive evaluation। এটার ফুল ফর্ম তাহলে CCE। আচ্ছা, এটা কি? a method of school based assessment that evaluates all around student development, not just academics। তাহলে সিসিইটা কিন্তু বলছে যে এটা একটা অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন পদ্ধতি যেটা স্কুল বেসড করা হয়, এবং এটাতে কিন্তু শিক্ষার্থীর বা স্টুডেন্টের সমস্ত অলরাউন্ড ডেভেলপমেন্টটাকে দেখা হয়, শুধুমাত্র তার যে একাডেমিক মানে সাইডটা আছে সেটা নয়, তার বৌদ্ধিক বা তার মানসিক বা তার শারীরিক এই টাইপের বা ইমোশনাল সব দিকটাই কিন্তু নজর রাখা হয় এসিসি এর মাধ্যমে। তাহলে এটার দেখো আমরা বাংলা করেছি, সিসি বলতে বোঝায় কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, যা স্কুল ভিত্তিক মূল্যায়নের একটি পদ্ধতি যা কেবলমাত্র শিক্ষাগত যোগ্যতা নয় বরং শিক্ষার্থীদের সার্বিক বিকাশের মূল্যায়ন করে। তাহলে এটা একটা অ্যাসেসমেন্ট প্রসিডিওর বা মূল্যায়ন পদ্ধতি, এবং এই মূল্যায়ন পদ্ধতিটা কিন্তু স্কুলে করা হয়, সারা বছর ব্যাপী এই সিসিটাকে ফলো করা হয়। দুটো পদ্ধতির মাধ্যমে করা হয়, আমরা অলরেডি দেখেছি, একটা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট এবং একটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। তো এই সিসিটাই হচ্ছে কিন্তু আমাদের কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ এভ্যালুয়েশন এর ফুল ফর্মটা আমাদের এটা, এবং শর্ট ফর্মটা হচ্ছে সিসি। তাহলে এটাকে আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে এবং খুব যত্ন করে এটাকে মনে রাখতে হবে। আচ্ছা, পরেরটাতে আসি। আইসিডিএস কি? ICDS stands for Integrated Child Development Services। তাহলে দেখো, আই হচ্ছে ইন্টিগ্রেটেড, সি হচ্ছে চাইল্ড, ডিতে ডেভেলপমেন্ট, এস তে সার্ভিসেস। তাহলে হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। এটা কি হয়? এ গভর্নমেন্ট প্রোগ্রাম, এটা একটা প্রোগ্রাম দ্যাট ইনক্লুডস
প্রি স্কুল এডুকেশন ফর চিলড্রেন, এটাতে কিন্তু স্কুলে যাওয়ার আগে যে এডুকেশনটা দেওয়া হয় চিলড্রেনদেরকে, সেটার মধ্যেই কিন্তু এই আইসিডিএস এর মধ্যে পড়ে। আচ্ছা, এর মধ্যে কি করা হয়? প্রি স্কুল এডুকেশনের সাথে সাথে দেখো নিউট্রিশন, তারপর হেলথ কেয়ার, ইমিউনাইজেশন অফ চিলড্রেন বিটুইন দ্য এজেস অফ 3 and 6, 3 থেকে 6 বছরের বাচ্চা অ্যান্ড দেয়ার মাদার্স, এবং তাদের মায়েদের এইসব যত্ন সহকারে দেখা হয়, তাদের নিউট্রিশন, তাদের হেলথ কেয়ার, তাদের ইমিউনাইজেশন, এগুলো কিন্তু দেখা হয়, যেটাকে আমরা দেখো বাংলাতেও করেছি। আইসিডিএস হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস বা সমন্বিত শিশু উন্নয়ন পরিষেবা, যা একটি সরকারি কর্মসূচি যার মধ্যে 3 থেকে 6 বছর বয়সী শিশুদের ও তাদের মায়েদের জন্য প্রাক বিদ্যালয় শিক্ষা, বিদ্যালয়ের আগে শিক্ষা এবং পুষ্টি এবং স্বাস্থ্যসেবা, টিকাদানের মতো বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়। তাহলে আইসিডিএস এর কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে স্টুডেন্ট বা এখানে যারা চিলড্রেন থাকবে, আমরা স্টুডেন্ট বলবো না বরং চিলড্রেনই বলবো, চিলড্রেনের কিন্তু এজ গ্রুপটা থাকবে হচ্ছে 3 to 6, এদের এবং এদের সঙ্গে তাদের মায়েদের কিন্তু দেখো প্রি এডুকেশন করা হয়, তাদেরকে খেলাধুলার মাধ্যমে বিভিন্ন জিনিস শেখানো হয়, তাদেরকে হচ্ছে নিউট্রিশনটা দেওয়া হয়, এখানে পুষ্টিকর খাবার দেওয়া হয়, তাদের হেলথটার দিকে নজর দেওয়া হয়, বাচ্চাদের গ্রোথটা কিরকম হচ্ছে ওয়েট করে দেখা হয় এবং বিভিন্ন প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়, এবং তাদের ইমিউনাইজও করা হয়, কিন্তু সেখানে ইমিউনাইজেশনটাও করা হয়। তাহলে এটা কিন্তু আইসিডিএস এর মূল কাজ। তো আইসিডিএসটা কি, আমরা এটা সম্পর্কে ডিটেইলডে তথ্য পেয়ে গেলাম, এটা অবশ্যই জেনে রাখা উচিত। ডিপিইপি কি? দেখো, তাহলে আমরা পাচ্ছি ডিপিইপি স্ট্যান্ডস ফর ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। তাহলে এটা ফুল ফর্মটা আমরা পেয়ে গেলাম, ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। এটা কি? সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম ইন ইন্ডিয়া। আমাদের ভারতবর্ষে এটা সেন্ট্রাল সরকার থেকে বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এটাকে স্পন্সর করা হয়, এবং এটা হচ্ছে লঞ্চড ইন 1994, 1994 এটা কিন্তু আরম্ভ হয়, টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ প্রাইমারি এডুকেশন ইন ডিফারেন্ট স্টেটস। বিভিন্ন স্টেটসের যে প্রাইমারি এডুকেশনগুলো আছে সেগুলোর যাতে কোয়ালিটিকে ইমপ্রুভ করা যায়, সেই জন্য ইট এইম টু অ্যাচিভ ইউনিভার্সাল এলিমেন্টারি এডুকেশন থ্রু ডিস্ট্রিক্ট স্পেসিফিক প্ল্যানিং অ্যান্ড ডিসেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট। তাহলে এটা কিন্তু পরিকল্পনা করা হয় এবং এর মধ্যে বিভিন্ন ডিস্ট্রিক্টকে দায়িত্ব দেওয়া হয়, ডিসেন্ট্রালাইজ করে বিভিন্ন ডিস্ট্রিক্টকে দায়িত্ব দেওয়া হয়, এবং সেই ডিস্ট্রিক্টের স্পেসিফিক প্ল্যানিং থাকে কিছু, সেটার মাধ্যমে কিন্তু এলিমেন্টারি এডুকেশনটাকে কি করে ডেভেলপ করা যায় সেটার দিকে কিন্তু লক্ষ্য রাখা হয়। এটাই হচ্ছে, এটাকে একটা স্পেশাল নাম দেওয়া আছে, সেটা হচ্ছে ডিপিইপি, দ্যাট ইজ ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, এবং এর লঞ্চটাও খেয়াল রাখবে হচ্ছে 1994। আচ্ছা, এটার আমরা হচ্ছে দেখি এটার বাংলাটা। ডিপিইপি হলো জেলা প্রাথমিক শিক্ষা কর্মসূচি, যা 1994 সালের বিভিন্ন রাজ্যের প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করার জন্য চালু করা হয়। এটি একটি কেন্দ্রীয় পৃষ্ঠপোষকতামূলক প্রকল্প। এর লক্ষ্য ছিল জেলার নির্দিষ্ট পরিকল্পনা এবং বিকেন্দ্রীভূত ব্যবস্থাপনার মাধ্যমে সার্বজনীন প্রাথমিক শিক্ষাকে অর্জন করা। তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের ডিপিইপি ফুল ফর্ম। ডিপিইপি সম্পর্কে আমাদের ধারণা, এটা লঞ্চিং এবং হচ্ছে ডিপিইপির আমাদের কি কাজে লাগে সেটা নিয়েই কিন্তু আমাদের এই ডিপিইপির নিয়ে বিস্তৃত আলোচনা। আচ্ছা, চলো পরেরটা আসি। এসএসএ কি? এসএসএ স্ট্যান্ডস ফর সর্বশিক্ষা অভিযান। দেখো, এসএসএ সংক্ষিপ্ত রূপটা হচ্ছে এসএসএ, ফুল ফর্মটা হচ্ছে সর্বশিক্ষা অভিযান, a former Indian government program for universal elementary education। এটা কিন্তু একটা আগের গভর্নমেন্টের প্রোগ্রাম ছিল, এখন প্রোগ্রামটা চেঞ্জ হয়ে গেছে, আমি বলেছি এটা, আবার আসছি পরেরটাতে। তো সেটাতে কি করা হয়? দিস ওয়াজ এ মেজর গভর্নমেন্ট ইনিশিয়েটিভ ইন ইন্ডিয়া টু প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন এজড টু 6 to 14। তাহলে এটা একটা এমন এডুকেশন যেটাতে কিন্তু ইউনিভার্সালি এলিমেন্টারি এডুকেশন দেওয়া হয়, এবং এটা এমন একটা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ যেটাতে কিন্তু ফ্রি এবং কম্পালসারি এডুকেশন দেওয়া হবে চিলড্রেনদের, যাদের বয়স থাকবে 6 থেকে 14 বছরের মধ্যে। তাহলে এটাকে কিন্তু আমরা বলছি সর্বশিক্ষা অভিযান বা এসএসএ। আচ্ছা, বাংলাতে এটা যদি আমরা বলি, দেখো, এসএসএ বলতে সর্বশিক্ষা অভিযানকে বোঝাতে পারে, যে সার্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য একটি প্রাক্তন বা আগের ভারত সরকারের কর্মসূচি। এটি ছিল ভারতের 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্য এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদানের জন্য একটি প্রধান সরকারি উদ্যোগ। তাহলে এটা কিন্তু এসএসএ, এবং এটার বাংলাটা আমাদেরকে এটাই বলতে হচ্ছে। তার মানে সর্বশিক্ষা অভিযানকে আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি এসএসএ, এবং এর
পারপাসটা হচ্ছে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন এজড 6 to 14, 6 থেকে 14 বছরের বয়সী সব বাচ্চাদের শিক্ষা দেওয়াটা। আচ্ছা, পরেরটা আসি। এসএস কি? এসএস, দেখো এসএস স্ট্যান্ডস ফর সমগ্র শিক্ষা। এই যে আমরা একটু আগেই পড়লাম যে এসএসএ বলতে কিন্তু হচ্ছে সর্বশিক্ষা অভিযান, সেটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে, এখন সেটা হচ্ছে সমগ্র শিক্ষাতে হয়ে গেছে। তার মানে এসএস আর ওর সঙ্গে এটা নেই, এবং ওয়ার্ডটাও চেঞ্জ হয়ে গেছে সমগ্র শিক্ষা, which is a centrally sponsored scheme that provides a holistic and integrated approach to school education from preschool to ক্লাস 12। দেখো প্রি স্কুল থেকে ক্লাস 12 অবধি গোটা সিস্টেমটাকে এবার একখানে নিয়ে আসা হয়েছে এবং সেটাকে নাম দেওয়া হয়েছে সমগ্র শিক্ষা। This program aims to improve the overall effectiveness of the school system by ensuring equal access to education and equitable learning outcome for all students। তাহলে এটা কিন্তু আমরা পাচ্ছি যে এটা আমাদের হচ্ছে সমস্ত ছাত্রদের যাতে সবাই একদম প্রি স্কুল থেকে 12 অবধি যাতে ইকুয়াল শিক্ষা পায় এবং তাদের যাতে ফলাফলটা ভালো আসে, লার্নিং আউটকামটা ভালো আসে, সেটা নিয়েই কিন্তু আমাদের এটা। আচ্ছা, এটার হচ্ছে আমাদের এটা স্টার্ট হয়েছে, এটা খেয়াল রাখতে হবে, এটা স্টার্ট হয়েছে 2018 সালে। আচ্ছা, এবার দেখো এটার বাংলাটা। এসএস মানে হলো সমগ্র শিক্ষা, যা একটি কেন্দ্রীয়ভাবে স্পন্সরিত বা আমাদের হচ্ছে স্পন্সর করে এরকম একটি প্রকল্প, যা প্রাক বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল শিক্ষার একটি সামগ্রিক বা সমন্বয় পদ্ধতি প্রদান করে। এটি একটি এমন একটি কর্মসূচি যার লক্ষ্য হলো সকল শিক্ষার্থীর জন্য শিক্ষার সমান সুযোগ এবং ন্যায়সঙ্গত শিক্ষার ফলাফল নিশ্চিত করে এবং স্কুল ব্যবস্থার সামগ্রিক কার্যকারিতা উন্নতি করে। এটা কিন্তু এটার লক্ষ্য এবং এটা 2018 সালে আরম্ভ হয়। তাহলে আমরা এসএসটা বুঝলাম। এসএসটা হচ্ছে কিন্তু এসএস এর একটা পরবর্তী রূপ, যেটা হচ্ছে সমগ্র শিক্ষা। আগেরটা হচ্ছে সর্বশিক্ষা অভিযান, এটা হচ্ছে সমগ্র শিক্ষা। আইইএস কি? আইইএস স্ট্যান্ডস ফর ইন্টিগ্রেটেড এডুকেশন সিস্টেম। এই আইইএসটা দেখো, আইইএস হচ্ছে ইন্টিগ্রেটেড এডুকেশন সিস্টেম, ফুল ফর্মটা বোঝাই যাচ্ছে, হুইচ প্লেসেস students with and without disabilities in the same mainstream classroom with the goal of providing equal opportunities and promoting social interaction. This approach emerged from policies like India's 1986 National Policy on Education. তাহলে এটা কিন্তু হচ্ছে আইইএসটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড এডুকেশন সিস্টেম, এবং এটাতে কি করা হয়, এটা এমন একটা শিক্ষা পদ্ধতি, দেখো এর মধ্যে কিন্তু আমাদের বলছে যে যেগুলো ডিসএবিলিটি স্টুডেন্ট আছে, প্রতিবন্ধী স্টুডেন্ট আছে, তাদের সঙ্গে প্রতিবন্ধী নয় এমন শিক্ষার্থী যাতে একই সঙ্গে শ্রেণীকক্ষে রাখা যায় এবং তাতে সমান সুযোগ পায়। সেই ছাত্রছাত্রীরা প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী নয়, এরা তো আলাদা আলাদা জায়গায় থাকলে অসুবিধা হবে, এদেরকে একখানে একটা ছাতার তলায় নিয়ে এসে বা একই ক্লাসরুমের মধ্যে তাদেরকে যাতে শিক্ষা দেওয়া যায়, সেই শিক্ষাদানের সমান সুযোগ করে দেওয়া যায়, সেটার লক্ষ্যে কিন্তু আইইএসটাকে তৈরি করা হয়েছিল। এবং এই পদ্ধতিটা চালু হয় হচ্ছে 1986-এ, এবং জাতীয় শিক্ষানীতি থেকে, যে 1986-এ জাতীয় শিক্ষানীতিটা হয়েছিল, সেখান থেকেই কিন্তু আমরা এই আইইএস এর ধারণাটা পাই। তাহলে আইইএস হচ্ছে একটা ইন্টিগ্রেটেড এডুকেশন সিস্টেম, যেটার মধ্যে মেইনস্ট্রিম ক্লাসরুমের মধ্যে যারা ফিজিক্যালি ডিসেবল আছে সেই সব স্টুডেন্টকে ইকুয়াল অপরচুনিটি দেওয়া, যাতে তারা সমস্ত ছাত্রছাত্রীদের সাথে একই সঙ্গে পড়াশোনার মাধ্যমে, একই সঙ্গে উন্নতির মাধ্যমে, বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে তাদের ডেভেলপমেন্টটা করতে পারে। তাদের জন্য আলাদা স্কুল না করে তাদের সেই ইন্টিগ্রেশনটাকে করে, অর্থাৎ তাদের একখানে নিয়ে এসে তাদের একই মানে মূলধারার মধ্যে নিয়ে এসে তাদেরকে শিক্ষা দেওয়া, এটা কিন্তু ছিল আইইএস এর আমাদের লক্ষ্য। আচ্ছা, আসি পরে। আইকন কি? দ্য আইকন মডেল রেফার্স টু ইন্টারপ্রিটেশন কনস্ট্রাকশন। দেখো আইকনের এখানে কিন্তু আমরা পাচ্ছি আই স্ট্যান্ডস ফর ইন্টারপ্রিটেশন এবং কন স্ট্যান্ডস ফর কনস্ট্রাকশন। তাহলে এটা হচ্ছে ইন্টারপ্রিটেশন কনস্ট্রাকশন, এটা কিন্তু একটা মডেল, শিক্ষার ক্ষেত্রে এটা একটা মডেল ফলো করা হয়। আচ্ছা, এটাতে কি করা হয়? অ্যান ইনস্ট্রাকশনাল স্ট্র্যাটেজি বেসড অন প্রিন্সিপলস অফ কনস্ট্রাকটিভিজম। এই যে কনস্ট্রাকটিভিজমের প্রয়োগ করে এটাকে কিন্তু আমরা তৈরি করি। এটা একটা এমন একটা পলিসি which emphasizes elaborative learning and authentic tasks. It involves steps like observation, contextualization, collaboration to help students interpret and construct their own understanding of a topic.
তাহলে এখানে আমরা আবার পাচ্ছি বাংলাটা। আইকন মডেল হচ্ছে ইন্টারপ্রিটেশন কনস্ট্রাকশন, এবং এই ইন্টারপ্রিটেশন কনস্ট্রাকশন কিন্তু গঠনবাদ, আমরা যেটাকে বলছি কনস্ট্রাকটিভিজম, সেই কনস্ট্রাকটিভিজমের তথ্যের উপরই কিন্তু এটা তৈরি। আচ্ছা, বলছে যে এই মডেলটা হচ্ছে গঠনবাদ নীতির উপর ভিত্তি করে তৈরি, এবং এটি একটা নির্দেশনামূলক কৌশল এবং সহযোগিতামূলক শিক্ষা এবং খাঁটি কাজের উপর জোর দেওয়া হয়। এটাকে কিন্তু জোর দেওয়া হয় হচ্ছে অথেন্টিক টাস্ক, যে কাজটা করতে পারছি কিনা অরিজিনালি। এবং এতে যেটা দেখা হয় সেটা হচ্ছে, দেখো, এতে পর্যবেক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয়, প্রেক্ষাপট নির্ধারণের উপর গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা, এবং সহযোগিতা, কোঅপারেশনের উপর কিন্তু বা কোলাবোরেশনের উপর কিন্তু মানে জোর দেওয়া হয়, যাতে শিক্ষার্থীরা কি করে, শিক্ষার্থীরা কিন্তু একটা জায়গা থেকে কনসেপ্টটাকে তৈরি করে এবং সেটাকে কনস্ট্রাক্ট করতে পারে, কনসেপ্টটা পাওয়ার পরে, গ্যাদার করার পরে সেটাকে কনস্ট্রাক্ট করতে পারে। সেটাই কিন্তু হচ্ছে ইন্টারপ্রিটেশন কনস্ট্রাকশন মডেল, বা যেটাকে আমরা সংক্ষেপে বলি আইকন মডেল। খুব গুরুত্বপূর্ণ একটা মডেল, শিক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, পিকক মডেল। পিকক মডেল এটাও একটা মডেল। পিকক রিপ্রেজেন্টস পার্টিসিপেশন, এক্সপেরিমেন্টেশন, অ্যাপ্লিকেশন, কোঅপারেশন, নলেজ। এটাই নিয়ে কিন্তু এই মডেলটা তৈরি। তারপরে পিককের মধ্যে আমরা পাচ্ছি পার্টিসিপেশন, এক্সপেরিমেন্ট, অ্যাপ্লিকেশন, তারপরে কোঅপারেশনের সিও এবং নলেজ। নলেজে আমরা পাচ্ছি কে। তাহলে এই জায়গাগুলো কিন্তু এই পিকক মডেলের জরুরি। এটা একটা ইম্পর্টেন্ট মডেল, যেমনটা আমরা আইকন মডেল পেলাম। আইকন মডেলের পরবর্তী ধাপ হিসাবে আমরা পেতে পারি পিকক মডেল। পিককের আরেকটা কিন্তু দৃষ্টি আছে বা দৃষ্টিভঙ্গিতে দেখা হয় যে একটা শিক্ষার্থী যেরকম মানে স্কুলের মধ্যে কিরকম ভাবে চলবে বা বিদ্যালয়ের মধ্যে কিভাবে চলবে, যেমন একটা পিকক একদম ফ্রিলি ডান্স করে, সেরকম ভাবেই কিন্তু জয়ফুলি একটা শিক্ষার্থী স্কুল পরিবেশের মধ্যে শিখবে, এটাই কিন্তু লক্ষ্য নিয়ে এই পিককটার নামকরণ করা হয়। এবং এর সঙ্গে এই জিনিসগুলো কিন্তু আমাদের যখন তাকে মূল্যায়ন করি, সারা বছর ধরে মূল্যায়ন করি, তখন কিন্তু এগুলোর উপর জোর দিই। সেটা হচ্ছে পার্টিসিপেশন, এক্সপেরিমেন্টেশন, অ্যাপ্লিকেশন, কোঅপারেশন এবং নলেজ। এটার ভিত্তিতেই কিন্তু আমাদের জোর দেওয়া হয়, যেটা আমাদের বর্তমান শিক্ষা সিস্টেমের মধ্যে এই পিকক মডেল বা পিকক কার্ডটাকে ফলো করে আমাদের সব রেজাল্টগুলোকে তৈরি করতে হয়। তো এটা বাংলাটা দেখো, পিকক আমরা খেয়াল করছি, পিকক আমরা পেয়ে গেলাম। শিক্ষাদান ও শেখার ক্ষেত্রে অংশগ্রহণ, প্রশ্ন, পরীক্ষা নিরীক্ষা, ব্যাখ্যা, প্রয়োগ, সহানুভূতি, সহযোগিতা, এগুলো কিন্তু খুব জরুরি। এবং সৃজনশীলতার প্রকাশ, এগুলো কিন্তু সব দেখবে মার্কশিটের মধ্যে এখন থাকে, যে এই টাইপের জিনিসগুলো, সেটা কিন্তু পিকক মডেলকে ফলো করেই তৈরি করা হয়। এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট মডেল, আমরা খেয়াল রাখবো অবশ্যই পিকক মডেল। এবং পিকক মডেলের ফার্স্ট টার্মগুলো দিয়ে, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট টার্মগুলো দিয়ে কিন্তু এই পিককটাকে তৈরি করা হয়েছে। পার্টিসিপেশন, এক্সপেরিমেন্টেশন, অ্যাপ্লিকেশন, কোঅপারেশন অ্যান্ড নলেজ। তো এটাই হচ্ছে পিকক মডেলটা। এলওসি কি? আচ্ছা, এলওসি কিন্তু এডুকেশনের ক্ষেত্রে এলওসি একটা গুরুত্বপূর্ণ টার্ম। আমরা জানি এলওসি কিন্তু অন্যভাবে যদি আমরা বলি লাইন অফ কন্ট্রোল, কিন্তু এখানে এডুকেশনের ক্ষেত্রে সেটা একটু অন্যরকম। কিরকম? এলওসি স্ট্যান্ডস ফর লার্নিং আউটকাম। তাহলে এল স্ট্যান্ডস ফর হচ্ছে লার্নিং, এবং ও স্ট্যান্ডস ফর হচ্ছে আউট, এবং সি স্ট্যান্ডস ফর হচ্ছে কাম। তাহলে এলওসি হচ্ছে লার্নিং আউটকাম। ইটস এ স্টেটমেন্ট ডিসক্রাইবিং হোয়াট স্টুডেন্ট উইল নো, be able to do, be able to value for completing a learning experience such as a course or program. তাহলে এলওসি হচ্ছে লার্নিং আউটকাম। এটাতে এমন একটা স্টেটমেন্ট যেটাতে একজন শিক্ষার্থী কোনো কোর্স বা প্রোগ্রামের মতো শেখার অভিজ্ঞতা করার পরে কি জানবে, কি করতে সক্ষম হবে, কি মূল্য দিতে সক্ষম হবে, সেটা কিন্তু এই এলওসির মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি। তাহলে এলওসি হচ্ছে লার্নিং আউটকাম, শেখার পরে যে আউটকামটা পাই, রেজাল্টটা পাই, সেটা কিন্তু হচ্ছে এলওসি, লার্নিং আউটকাম। এটাই। জিটিএম কি? জিটিএম স্ট্যান্ডস ফর গ্রামার ট্রান্সলেশন মেথড। তাহলে কিন্তু আমরা পাচ্ছি গ্রামার ট্রান্সলেশন মেথড। দেখো ফুল ফর্মটা, গ্রামার, টিতে ট্রান্সলেশন, এমতে মেথড। A traditional approach of teaching foreign languages. It focuses on memorizing grammar rules and vocabulary to enable students to translate text between their native language and target language.
তাহলে দেখো গ্রামার ট্রান্সলেশন মেথড, দ্যাট ইজ আমরা গ্রামার ফলো করব এবং ট্রান্সলেশন ফলো করে যে মেথডটা করি, আমরা যে পদ্ধতিটাকে অনুসরণ করি শেখানোর ক্ষেত্রে, সেটাই কিন্তু গ্রামার ট্রান্সলেশন মেথড। দেখো কি করা হয়, দেখো যখন কোনো বিদেশি ভাষা শিখি আমরা, বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখি বা থার্ড ল্যাঙ্গুয়েজ শিখি, তখন কিন্তু আমরা গ্রামারটাকে মনে রাখার চেষ্টা করি। এই যে ইট ফোকাসেস অন মেমোরাইজিং গ্রামার, গ্রামারটাকে মনে রাখার চেষ্টা করি, গ্রামার রুলটাকে মনে রাখার চেষ্টা করি, এরপর ভোকাবুলারিটাকে মনে রাখার চেষ্টা করি, এবং সেই গ্রামার রুল এবং ভোকাবুলারি দিয়ে আমরা টেক্সটটাকে ট্রান্সলেট করি, এবং সেটা এই ট্রান্সলেশনের মাধ্যমেই আমরা সেই বিদেশি ভাষাটা বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা থার্ড ল্যাঙ্গুয়েজটাকে শিখি। এটাকে কিন্তু আমাদের বলে হচ্ছে জিটিএম মেথড, তার মানে গ্রামার ট্রান্সলেশন মেথড। তাহলে এটার আমরা বাংলাটা জেনে নিই। জিটিএম হলো গ্রামার ট্রান্সলেশন মেথড। এর অর্থ হলো ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, যা বিদেশি ভাষা শেখানোর একটি ঐতিহ্যবাহী পদ্ধতি। এটি ব্যাকরণের নিয়ম ও শব্দভাণ্ডার মুখস্থ করার উপর জোর দেয়, যাতে শিক্ষার্থীরা তাদের মাতৃভাষা এবং লক্ষ্য ভাষার মধ্যে পাঠ্য অনুবাদ করতে পারে। অর্থাৎ আমি যে ভাষাটা শিখছি সেই ভাষাটা অনুবাদ করে যেন আমি শিখতে পারি, সেই ভাষাটা আমার মাতৃভাষায় ট্রান্সলেট করে যেতে শিখতে পারি, সেটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য এখানে জিটিএম পদ্ধতির। তাহলে জিটিএম খুব একটা ইম্পর্ট্যান্ট মেথড আমাদের টিচিং লার্নিং প্রসেসের মধ্যে, এবং অবশ্যই এটাকে ভালো করে শিখে রাখা উচিত। আরটিই কি? RTE stands for right to education. Right, বুঝতেই পারছি, R stands for right, T তে হচ্ছে to, E তে education. It's a law. এটা কিন্তু একটা আইন that guarantees free and compulsory education for children between the ages 6 and 14. 6 থেকে 14 বছরের বয়সের সমস্ত শিশুদের ফ্রি এবং কম্পালসারি। ফ্রি মানে হচ্ছে একদম আমাদের বিনামূল্যে, আর হচ্ছে কম্পালসারি মানে হচ্ছে বাধ্যতামূলক শিক্ষা। তাহলে বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা কিন্তু এই রাইট টু এডুকেশনের মাধ্যমে দেখা হয় বা দেওয়া হয়। ইট ওয়াজ ইনঅ্যাক্টেড অন 4th August 2009। এটা কিন্তু 4ই অগস্ট 2009 এটাকে আইন করে পাশ করা হয়, এবং এটা ফোর্স আসে, অর্থাৎ ইট কেম ইনটু ফোর্স, বা এটা চালু হয় হচ্ছে 1 এপ্রিল 2010-এ। তাহলে এটা হচ্ছে আরটিই। খুব ইম্পর্টেন্ট এই রাইট টু এডুকেশন অ্যাক্টটা। বাংলাটা আমরা একসাথে দেখে নিই। আরটিই মানে শিক্ষার অধিকার। এটি ভারতের একটি আইন যা 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার নিশ্চয়তা দেয়। এই আইন পাশ করা হয় 4ই অগস্ট 2009 এবং চালু হয় 1 এপ্রিল 2010। টিএলএম কি? টিএলএম, দেখো অ্যান্সারটা। TLM is a common acronym that can stand for Teaching Learning Materials in Education. তার মানে TLM বলতে কিন্তু Teaching and Learning and aim for Materials. আচ্ছা, it refers to instructional aids like flashcards. এটা কিন্তু flashcard, এটার মধ্যে include videos and games that helps teachers enhance learning, simplify concepts and increase students by engagement. তাহলে কিন্তু আমরা পাচ্ছি যে এইগুলো দিয়ে একজন টিচার তার লার্নিংটাকে এনহ্যান্স করে, তার লার্নিংটাকে ভালোভাবে শেখায়, তারপরে কোনো কনসেপ্টকে সিম্পলিফাই করে, খুব সহজে সেটাকে বোঝাতে পারে কোনো ক্রিটিক্যাল কনসেপ্ট বা কোনো ডিফিকাল্ট কনসেপ্টকে, এবং স্টুডেন্টদের তাতে আরো ভালো করে এনগেজ হয়। এই তিনটে কিন্তু আমাদের বেসিক পারপাস এই টিএলএম এর। তো এই তিনটেই হচ্ছে পারপাস দিয়ে এই পূরণ করা হয় টিএলএম এর উদ্দেশ্যটা। যেটা দেখো আমাদের বাংলাতে আমরা বলেছি টিএলএম হলো টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস বা শিক্ষণ শিক্ষার উপাদান। এটা উপাদান শিক্ষার প্রেক্ষাপটে এটি ফ্ল্যাশ কার্ড, ভিডিও ও গেমের মতো আরো বিভিন্ন রকম হতে পারে টিএলএম এর জিনিসগুলো। এর মধ্যে নির্দেশনামূলক উপকরণ যা বোঝায় শিক্ষকদের শিক্ষার উন্নতি করতে এবং ধারণাগুলি সরল করতে, কোনো জটিল ধারণা সেটাকে সরল করতে, এবং শিক্ষার্থীরা যাতে তাদের আরো বেশি করে অংশগ্রহণ করে। টিএলএম দিয়ে কিন্তু ভালো করে বেশি করে অংশগ্রহণ করে। কিরকম? যদি কোনো একটা ভিডিও দেখে কোনো একটা বাচ্চা কোনো একটা টপিকের উপরে, তাহলে কিন্তু সে আরো ভালো অ্যাক্টিভলি সেটার মধ্যে পার্টিসিপেট করবে। তো এরকম আর কি, সেটা সেই ভিডিও হতে পারে, গেম হতে পারে, বা বিভিন্ন ফ্ল্যাশ কার্ড হতে পারে। এই এইগুলো জিনিসগুলোকে কিন্তু আমরা টিএলএম বলছি। তার মানে টিএলএম হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। তাহলে খুব সুন্দর করে আমরা টিএলএম এর এই সংজ্ঞাটা দিয়ে দিলাম, এবং এই সংজ্ঞাটার সঙ্গে বাংলাটাও তোমাদের মতো করে করে নেবে। তো টিএলএমটা হচ্ছে এটাই আমাদের টিএলএম। এনসিইআরটি কি? এনসিইআরটি হচ্ছে দেখো দ্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এনসিইআরটি। তাহলে আমরা সংক্ষিপ্ত পাচ্ছি এন তে ন্যাশনাল, সি তে কাউন্সিল, ই তে এডুকেশনাল, আর তে রিসার্চ এবং টি তে ট্রেনিং। ইজ অ্যান অটোনমাস অর্গানাইজেশন। এটা কিন্তু অটোনমাস অর্গানাইজেশন, অর্থাৎ একদম স্বাধীন, এটা কারো আন্ডারে নয় আর কি।
আচ্ছা, স্বায়ত্তশাসিত যেটাকে আমরা বলি। তো এটা কিন্তু তৈরি হয়েছিল ইন 1961 বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু অ্যাসিস্ট অ্যান্ড অ্যাডভাইস সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট অন পলিসিস অ্যান্ড প্রোগ্রামস ফর কোয়ালিটেটিভ ইমপ্রুভমেন্ট ইন স্কুল এডুকেশন, যাতে করে উন্নতি হয় এবং মান উন্নয়ন হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখা হয়। এরকম একটা অটোনমাস অর্গানাইজেশন তৈরি করা হয় 1961-এ এবং সেটার নাম দেওয়া হয় এনসিইআরটি বা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এটাকে আচ্ছা, এনসিইআরটির আমরা বাংলাটা দেখে নিই। এনসিইআরটির পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। বাংলায় এর অর্থ হলো জাতীয় শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ। এটি ভারত সরকারের একটি স্বায়ত্তশাসিত সংস্থা যা স্কুল শিক্ষার মান উন্নয়নের জন্য কিন্তু কাজ করে। এই এনসিইআরটির উদ্দেশ্যটা হচ্ছে স্কুল শিক্ষার মানটাকে উন্নয়ন করা। এনসিটিই কি? NCT stands for National Council for Teachers Education, which is a statutory body of the Indian government that is responsible for the planning and coordinated development of the teacher education system. It was formed in 1995. তাহলে আমরা কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখলাম। এতে ন্যাশনাল, সিতে কাউন্সিল, টিতে টিচার, ইতে এডুকেশন, NCTE। তোমরা অনেকেই জানো এটা। আচ্ছা, এটা কিন্তু একটা স্ট্যাটুটরি বডি। আচ্ছা, এটা এরকম একটা সংস্থা যেটা কি করে, যেটাকে দেখো টিচার এডুকেশন, অর্থাৎ যারা শিক্ষক আছে তাদের শেখানোর জন্য যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা কি করে ডেভেলপ করা যেতে পারে তার প্ল্যান করা হয়, তাকে কোঅর্ডিনেট করা হয়। এভাবেই কিন্তু এনসিটিটা কাজ করে এবং এটা কিন্তু তৈরি হয় 1995-এ। ইট ওয়াজ ফর্মড ইন 1995। তাহলে এনসিটির কাজটাই হচ্ছে যারা শিক্ষক হবেন বা যারা শিক্ষা সংক্রান্ত ব্যাপারের সঙ্গে কানেক্টেড আছেন, শিক্ষা দেবেন, তাদের শেখানোর বা তাদের ডেভেলপমেন্টটা কি করে করা যায় সেই দিকেই কিন্তু লক্ষ্য রাখা হয়। বাংলাটা দেখে নাও। এনসিটি হলো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ, যা ভারত সরকারের একটি সংবিধিবদ্ধ সংস্থা যা ভারতের শিক্ষক শিক্ষা ব্যবস্থার পরিকল্পনা ও সমন্বিত উন্নয়নের জন্য কাজ করে। তাহলে কিন্তু আমরা এনসিটিটাকে পেয়ে গেলাম, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এসসিআরটি কি? দেখো আরেকটা টার্ম পাওয়া যায় আমাদের, এসসিআরটি কি? এসসিআরটি স্ট্যান্ডস ফর স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। দিস আর স্টেট লেভেল। এটা কিন্তু স্টেট লেভেল। আগেরটা আমরা পেয়েছি ন্যাশনাল লেভেল, এটা কিন্তু স্টেট লেভেল বডিজ অফ দ্য ডেভেলপমেন্ট কারিকুলা, টেক্সট বুকস অ্যান্ড টিচার ট্রেনিং প্রোগ্রাম ফর স্কুলস উইদিন দেয়ার রেসপেক্টিভ স্টেট। এটা কিন্তু তৈরি হয় হচ্ছে 1988-এ। দেখো বাংলাটা দেখে নাও। এসসিআরটি হলো স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এগুলি হলো রাজ্য স্তরের সংস্থা যারা তাদের নিজ নিজ রাজ্যের স্কুলগুলির জন্য পাঠ্যক্রম, পাঠ্যপুস্তক বা শিক্ষা প্রশিক্ষণ কর্মসূচি এগুলো তৈরি করে এবং এটা তৈরি হয়েছিল 1988-এ। ইউজিসি কি? দেখো ইউজিসি স্ট্যান্ডস ফর ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, which is a statutory body of the government of India that coordinates and maintains standards of higher or university education in the country. এই যে এখানে কিন্তু দেখো ইউনিভার্সিটি এডুকেশনটার বিভিন্ন স্ট্যান্ডার্ডকে মেনটেন করে, তাদেরকে বিভিন্নভাবে কোঅর্ডিনেট করে, তাদেরকে মধ্যে সমন্বয় সাধন করে, তাদেরকে নিয়ন্ত্রণ করে। এটা কিন্তু ইউজিসির কাজ এবং এটা তৈরি হয়েছিল 1956-এ। দেখো তাহলে ইউজিসির আমরা ফুল ফর্ম পাচ্ছি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন এবং লক্ষ্য হচ্ছে ইউনিভার্সিটি এডুকেশন বা হায়ার এডুকেশনটাকে কন্ট্রোল করা বা মেনটেন করা বা তাদের মধ্যে কোঅর্ডিনেট করা বা তাদের মধ্যে সমন্বয় সাধন করা। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ কাজ এই ইউজিসি এবং ইউজিসির আমাদের ফুল ফর্মটাও কিন্তু জেনে রাখতে হবে। দেখো এবার ইউজিসির বাংলাটা আমরা দেখে নেই। ইউজিসি এর পূর্ণরূপ হলো ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এটি ভারত সরকারের একটি সংবিধিবদ্ধ সংস্থা যা ভারতের উচ্চশিক্ষার মান নির্ণয়ন করা হয়, সমন্বয় সাধন করা হয় এবং উন্নয়নের জন্য এটাকে তৈরি করা হয়েছিল। আচ্ছা, এটি তৈরি হয় কিন্তু অনেকটা আগে, দেখো 1956-এ, অর্থাৎ আমাদের স্বাধীনতার কয়েক বছর পরেই কিন্তু এটাকে তৈরি করা হয়। ডিআইএড, ডিএলইএড বা ডিএড কি? আচ্ছা, ডিআইএড বা ডায়েড স্ট্যান্ডস ফর ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএড। ইটস এ 2-year কোর্স অফ প্রাইমারি লেভেল টিচার ট্রেনিং। এটা 2 বছরের প্রাইমারি লেভেলের টিচার ট্রেনিং ছিল। অ্যানাদার রিলেটেড অ্যাক্রোনিম, এটার আরেকটা নাম বলা হয় সেটা হচ্ছে ডিএড। আচ্ছা, যেটা হচ্ছে হুইচ ইজ শর্ট ফর্ম অফ ডিপ্লোমা ইন এডুকেশন। এটাকে কিন্তু বলা হয় ডিএড কে বলা হয় ডিপ্লোমা ইন এডুকেশন।
and also serves to train individual for elementary level teaching এবং এখানে যারা ট্রেনিং নেন তারা কিন্তু এলিমেন্টারি লেভেলটা টিচিং এর জন্য ট্রেনিং নেন এবং কভারিং নার্সারি টু ক্লাস 8 এবং এনারা ক্লাস 8 অবধি বা নার্সারি থেকে ক্লাস 8 অবধি যারা বাচ্চারা আছে তাদের শেখানোর জন্য কিন্তু এই ডিএড বা ডিএলএডটাকে করা হয় এবং এই ডায়েটটা তৈরি হয় ডিআইইডি ইন ওয়েস্ট বেঙ্গল স্টার্টেড ইন 2012 and 2014 অর্থাৎ 2012 থেকে 14 এই যে একাডেমিক সেশনটা ছিল এই একাডেমিক সেশনে কিন্তু এই ডায়েটটা স্টার্ট হয় তাহলে আমরা পাচ্ছি ডায়েট বা হচ্ছে ডিএলএড এর ফুল ফর্মটা পাচ্ছি এবং তার সঙ্গে ডিএড এর ফুল ফর্মটা পাচ্ছি এবং এটা ওয়েস্ট বেঙ্গলে কত সনে আমাদের স্টার্ট হয়েছিল তার সঙ্গে কিন্তু আমরা পাচ্ছি যে কোন ক্লাস থেকে কোন ক্লাসের টিচিং এর জন্য এটাকে কভার করা হয় এই ট্রেনিংটা দেওয়া হয় সেটাও আমরা কিন্তু পাচ্ছি আচ্ছা বাংলাটা একই সঙ্গে আমরা দেখে নিই ডায়েট বলতে সাধারণত প্রাথমিক শিক্ষা বা ডিপ্লোমা ডিএলএড কে বোঝায় এটি 2 বছরের ডিপ্লোমা একটি শিক্ষণ প্রশিক্ষণ কর্মসূচি যা ব্যক্তিদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য প্রস্তুত করার জন্য তৈরি করা হয়েছে আরেকটি এরকমই সংক্ষিপ্ত রূপ হলো ডিএড বা ডিপ্লোমা ইন এডুকেশন এবং এটি প্রাথমিক স্তরে শিক্ষাদানের জন্য ব্যক্তিদের প্রশিক্ষণের জন্য কাজ করে প্রায়শই নার্সারি থেকে 8ম শ্রেণী পর্যন্ত এবং পশ্চিমবঙ্গে সেটা আরম্ভ হয় হচ্ছে 2012 থেকে 2014 সনে এটি হচ্ছে কিন্তু আমাদের ডায়েট বা ডিএলএড বা ডিএড সিবিএসই কি দেখো দ্য ফুল ফর্ম অফ সিবিএসই ইজ সেন্ট্রাল বোর্ড সেকেন্ডারি এডুকেশন ইটস এ ন্যাশনাল লেভেল এডুকেশন বোর্ড তাহলে সিবিএসই পাচ্ছি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কিন্তু আচ্ছা এটা কিন্তু হচ্ছে ন্যাশনাল লেভেলের আচ্ছা ইন ইন্ডিয়া দ্যাট সেটস দ্য কারিকুলাম অ্যান্ড কন্ডাক্টস এক্সামিনেশন এবং এটা এক্সামিনেশন কন্ডাক্ট করে ফর মেনি পাবলিক অ্যান্ড প্রাইভেট স্কুলস বিভিন্ন প্রাইভেট এবং পাবলিক স্কুলগুলোকে কিন্তু পরীক্ষা এই সিবিএসই এর মাধ্যমেই হয় এটা একটা বোর্ড আমরা জানি সেটা হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আচ্ছা সিবিএসই পূর্ণরূপ হলো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটি ভারতের একটি জাতীয় স্তরের শিক্ষা বোর্ড যা সারা দেশে এবং অন্যান্য কিছু দেশের সরকারি এবং বেসরকারি স্কুলের জন্য পাঠ্যক্রম নির্ধারণ করে আমরা আমাদের দেশের ক্ষেত্রেই দেখব সেটা যে সরকারি মানে বেসরকারি স্কুলগুলোর ক্ষেত্রেই আমরা দেখি পাবলিক এবং প্রাইভেট স্কুলগুলোর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পাঠ্যক্রম এরা নির্ধারণ করে আচ্ছা সিডিপিও কি এটা কিন্তু এটাও একটা এডুকেশন রিলেটেড আমরা পাই বা চাইল্ড রিলেটেড একটা পাই সিডিপিও স্ট্যান্ডস ফর চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার এই যে সি স্ট্যান্ডস ফর চাইল্ড ডি ফর ডেভেলপমেন্ট P for project, O for officer. A CDPO is a government position responsible for planning, implementing and overseeing child development program at a block level. এই সিডিপিও কিন্তু ব্লক লেভেলে কাজ করে এবং কাজগুলো হচ্ছে যে চিলড্রেনদের উন্নতির জন্য বিভিন্ন প্ল্যানিং করা সেগুলোকে ইমপ্লিমেন্টেশন করা বা সেগুলোকে নজরদারি করা তত্ত্বাবধান করা সেটাই কিন্তু মূল লক্ষ্য তাহলে সিডিপিও হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার সিডিপিও হলো একটি সরকারি পদ যা ব্লক স্তরে শিশুর উন্নয়ন কর্মসূচি পরিকল্পনা বাস্তবায়ন এবং তত্ত্বাবধানের দায়িত্বে থাকেন এই অফিসার সিডিপিও তার মানে হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার ইউপিএসসি কি দ্য ফুল ফর্ম অফ ইউপিএসসি ইজ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইটস ইন্ডিয়াস সেন্ট্রাল রিক্রুটিং এজেন্সি ফর সিভিল সার্ভিস রোলস and conducts various examination and interviews for appointments to the various civil services of the government of India তাহলে ইউপিএসসি ফুল ফর্মটা আমরা পেয়ে গেলাম এবং বিভিন্ন টাইপের পরীক্ষা নেয় বিভিন্ন সিভিল সার্ভিস পরীক্ষা নেয় এবং বিভিন্ন টাইপের পরীক্ষা এবং ইন্টারভিউ নেয় অ্যাপয়েন্টমেন্ট দেয় এবং এটা তৈরি হয়েছিল কিন্তু 1 অক্টোবর 1926 এ আচ্ছা এর সঙ্গে আমরা বাংলাটা পেয়ে গেলাম ইউপিএসসির পূর্ণরূপ হলো ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এটি ভারতের কেন্দ্রীয় সিভিল সার্ভিস পদের নিয়োগকারী সংস্থা এবং ভারত সরকার বিভিন্ন সিভিল সার্ভিসে নিয়োগের জন্য বিভিন্ন পরীক্ষা এবং ইন্টারভিউ বা সাক্ষাৎকার পরিচালনা করে এবং এটি তৈরি হয় 1 অক্টোবর 1926 এ কেভিএস কি কেভিএস স্ট্যান্ডস ফর কেন্দ্রীয় বিদ্যালয় সংস্থান দেখো কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এই কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনটাকে কিন্তু কি বলা হয় কেভিএস ইটস আ অটোনমাস অর্গানাইজেশন আন্ডার দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন এটা কিন্তু একটা স্বায়ত্তশাসিত সংস্থা
এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীনে দ্যাট ম্যানেজেস চেইন অফ কেন্দ্রীয় বিদ্যালয়, বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়গুলোকে একই ছাত্রতলায় নিয়ে এসে একটা সংগঠন তৈরি করা হয়েছে, সেটার নাম দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, এবং এটা 1963-তে তৈরি হয়। তাহলে কেভিএস মানে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, এবং কেন্দ্রীয় বিদ্যালয় বুঝতেই পারছি আমরা, এটি ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা যা সারা দেশে কেন্দ্রীয় বিদ্যালয়ের একটি শৃঙ্খল পরিচালনা করে। দ্যাট ইজ, এটাকে সমস্ত কেন্দ্রীয় বিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণ করে কিন্তু এই কেভিএস। এনসিএফ কি? খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম এনসিএফ। এনসিএফ স্ট্যান্ডস ফর ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। এই দেখো, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। আচ্ছা, ইট ইজ এ গাইডিং ডকুমেন্ট ডেভেলপড বাই দ্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। দ্যাট ইজ এনসিইআরটি কিন্তু এটাকে ডেভেলপ করে, দ্যাট প্রোভাইডস এ ফ্রেমওয়ার্ক ফর দ্য কারিকুলাম ইন ইন্ডিয়ান স্কুলস। ইন্ডিয়ার স্কুলে বিভিন্ন রকম যে ফ্রেমওয়ার্ক হবে বা কারিকুলামটা হবে, পাঠ্যসূচি হবে বা পাঠ্যক্রম হবে, সেটাকে কিন্তু নির্ধারণ করে হচ্ছে এনসিইআরটি, এবং তাদের যে এই ফ্রেমওয়ার্কটা তাকে বলা হয় কিন্তু হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, বা সংক্ষেপে হচ্ছে এনসিএফ। আর এটা তৈরি করা হয় হচ্ছে দেখো 1975-এ। তাহলে এনসিএফ এর বাংলাটা আমরা যদি করি তাহলে দেখো, এনসিএফ হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, যা জাতীয় শিক্ষাগত গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ এনসিইআরটি দ্বারা একটি নির্দেশনা নথি বা নির্দেশিকা নথি, যা ভারতের স্কুলগুলোতে পাঠ্যক্রমের জন্য একটি কাঠামো বা ফ্রেমওয়ার্ক প্রদান করে, সেটাকে কিন্তু আমরা বলছি এনসিএফ বা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। আচ্ছা, আমরা তৈরিটা দেখে নিয়েছি অলরেডি। এনপিই কি? এনপিই স্ট্যান্ডস ফর ন্যাশনাল পলিসি অন এডুকেশন। খুব ইম্পর্টেন্ট টার্ম একটা, দেখো, ন্যাশনাল পলিসি অন এডুকেশন। This term refers to major education policies set by the Indian government, with the first being introduced in 1968. আচ্ছা, এনপি বা ন্যাশনাল পলিসি অন এডুকেশন, এটা কিন্তু এডুকেশন পলিসি, একটা ইম্পর্টেন্ট এডুকেশন পলিসি, এবং এটা প্রথম কিন্তু ইন্ট্রোডিউস করা হয় হচ্ছে 1968-এ। তাহলে এনপিই, ন্যাশনাল পলিসি অন এডুকেশন, খুব সুন্দর একটা টার্ম। এনপি মানে হলো ন্যাশনাল পলিসি অন এডুকেশন বা জাতীয় শিক্ষানীতি। এই শব্দটি ভারত সরকার কর্তৃক নির্ধারিত প্রধান শিক্ষানীতিগুলোকে বোঝায়, যার প্রথমটি চালু হয়েছিল কিন্তু 1968-এ। তাহলে হচ্ছে এনপিটাকে খেয়াল রাখবে, ন্যাশনাল পলিসি অন এডুকেশন। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট হিসেবেই কিন্তু আমাদেরকে এটা খেয়াল রাখতে হচ্ছে। ন্যাক কি? ন্যাক স্ট্যান্ডস ফর ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল। দেখো, NAAC, তাহলে আমরা পাচ্ছি ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল। আচ্ছা, এটা কি করে? ন্যাক অ্যাসেসেস ইনস্টিটিউশনস বেসড অন ভেরিয়াস অ্যাসপেক্টস লাইক কারিকুলাম, টিচিং লার্নিং প্রসেস, রিসার্চ, ইনফ্রাস্ট্রাকচার, গভর্নেন্স, এগুলো কিন্তু দেখে ন্যাক। আচ্ছা, ইট ওয়াজ এস্টাবলিশড ইন 1994, এবং এটা কিন্তু 1994-এ তৈরি হয় এই ন্যাক। ন্যাক কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোকে বিভিন্ন গ্রেড অনুসারে কিন্তু সাজায়, এবং এটা কিন্তু ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986-এ এটা রিকমেন্ড করে, সেই ভিত্তিতেই কিন্তু এটাকে তৈরি করা হয় 1994-এ। আচ্ছা, ন্যাক হলো ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল, যে জাতীয় মূল্যায়নের স্বীকৃতি পরিষদ। ন্যাক পাঠ্যক্রম, শিক্ষণ শেখানো প্রক্রিয়া, গবেষণা, তারপরে কাঠামো, শাসন ব্যবস্থা, বিভিন্ন দিকের উপর নজর করে প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়ন করে এবং গ্রেড দেয়। আচ্ছা, জাতীয় শিক্ষানীতি 1986-এর সুপারিশ অনুসারে এটা 1994 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এনআইওএস কি? এনআইওএস, দেখো, এনআইওএস আমরা অনেকেই পরিচিত এনআইওএস টার্মটার সঙ্গে। এনআইওএস স্ট্যান্ডস ফর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। তাহলে এন ফর ন্যাশনাল ইনস্টিটিউট, আই, ও ফর হচ্ছে ওপেন, এস ফর হচ্ছে স্কুলিং, an autonomous organization, এটা একটা স্বায়ত্তশাসিত সংস্থা, আর the Ministry of Education in India that provides academic and vocational courses through open and distance learning. তাহলে এখানে কিন্তু এনআইওএস এর উপর জোর দেওয়া হয় হচ্ছে বিভিন্ন একাডেমিকের সঙ্গে সঙ্গে ভোকেশনাল কোর্সগুলো আছে, এবং তার সঙ্গে সঙ্গে ওপেন এবং ডিস্টেন্স কোর্স যেগুলো আছে সেগুলো কিন্তু এই এনআইওএস এর আন্ডারে পড়ে। এবং এটা কিন্তু হচ্ছে ইট ওয়াজ ফাউন্ডেড ইন 1989, অর্থাৎ 1989 সালে কিন্তু এটা তৈরি হয়েছিল।
তাহলে এটা আমরা খেয়াল রাখি। এনআইওএস হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, যা ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা যা উন্মুক্ত মানে ওপেন এবং দূরশিক্ষণ মানে ডিস্টেন্স যেটাকে আমরা বলছি সে তার মাধ্যমে একাডেমিক দিকটাও লক্ষ্য করে এবং বৃত্তিমূলক যেটাকে আমরা ভোকেশনাল বলছি। ভোকেশনালে কিন্তু এখন খুব গুরুত্ব দেওয়া হচ্ছে, বুঝতেই পারছো, সেটা কিন্তু এনআইওএস এর আন্ডারে পড়ছে, এইগুলো কোর্সগুলোকে দেওয়া হচ্ছে। এটা তৈরি হয়েছে 1989-এ, এই এনআইওএসটা তৈরি হয়েছে। খুব ইম্পর্টেন্ট একটা টার্ম ওডিএল কি? ওডিএল মোডটা আমরা জানো, ওডিএলটা অনেকখানি এখন শোনা যায়। ODL stands for Open and Distance Learning, which is a flexible mode of education where students can study remotely without attending a traditional campus. তাহলে ODL মোডটা হচ্ছে দেখো যে ওপেন এবং এটাতে কি করা হয়, দেখো ওপেনের সঙ্গে সঙ্গে উন্মুক্ত যেটাকে বলা হয় এবং ডিস্টেন্স এবং দূরবর্তী, অর্থাৎ যদি ক্যাম্পাসে না গিয়েও কেউ পড়াশোনা করতে চায় সেই ক্যাম্পাসে না গিয়েও পড়াশোনাটা কিন্তু করতে পারে, এরকম একটা ফ্লেক্সিবল মোড অফ এডুকেশন করা হয়, এটাকে ওডিএল মোড বলা হয়। আচ্ছা, এবার হচ্ছে দিস অ্যাপ্রোচ অ্যালাউস ফর ফ্লেক্সিবল লার্নিং শিডিউলস। আচ্ছা, লোকেশনস অফ ইউটিলাইজিং অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ওডিএল মোডটাকে করা হয়, ভিডিও লেকচারের মাধ্যমে করা হয় এবং আদার রিমোট রিসোর্সেস এবং অন্যান্য যে বিভিন্নভাবে রিসোর্সগুলো আছে সেগুলো কিন্তু ওডিএল মোডের মধ্যে পড়ে। তাহলে ওডিএল স্ট্যান্ডস ফর ওপেন ডিস্টেন্স লার্নিং। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা টার্ম ওডিএল, এবং এটা কত সময় দেখো স্টার্ট হয়, এটা কিন্তু অনেক আগে স্টার্ট হয় 1962-এ, যদিও সেটা মানে বিভিন্ন স্তরে পৌঁছতে অনেকটা সময় লাগে, কিন্তু এটা হয় কিন্তু হচ্ছে 1962-এ, অনেকটা আগেই আমরা বলতে পারি। এর বাংলা যদি আমরা করি, দেখো ওডিএল বলতে সাধারণত ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং, যে শিক্ষার একটি নমনীয় পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী ক্যাম্পাসে না গিয়েও দূর থেকে পড়াশোনা করতে পারে। এই পদ্ধতিটি নমনীয়ভাবে শেখার সময়সূচি ও অবস্থানের জন্য অনুমতি দেয়। প্রায়শই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়, ভিডিও লেকচার দেওয়া হয় এবং অন্যান্য যেগুলো দূরবর্তী সংস্থান আছে সেগুলো ব্যবহার করা হয়। তাহলে এটাকে কিন্তু বলা হচ্ছে ওডিএল বা ওডিএল মোড, ওপেন ডিস্টেন্স লার্নিং মোড। আইসিটি কি? আইসিটি কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টার্ম এখন হয়ে দাঁড়িয়েছে। আইসিটি স্ট্যান্ডস ফর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এটা কিন্তু হচ্ছে আইসিটি ফুল ফর্ম। দের ইজ আই স্ট্যান্ডস ফর ইনফরমেশন and C stands for communication, T for technology. It refers to a wide range of হার্ডওয়্যারের অনেক কিছু, হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্কস, বিভিন্ন ডিজিটাল সার্ভিস, এগুলো কিন্তু সবগুলোই যেগুলো ডাটা প্রসেসিং এবং এক্সচেঞ্জের জন্য দরকার হয় সবকিছুর মধ্যেই কিন্তু এই আইসিটি গুলো পড়ে। এবং এই আইসিটি গুলো আমরা বিভিন্ন স্কুল প্রোগ্রামিং এর ক্ষেত্রে দেখি, আমাদের আইসিটি থেকে বিভিন্ন রকম কম্পিউটার শেখানোর ব্যবস্থা করা হয়েছে স্কুলগুলোতে, সেইটা কিন্তু আইসিটির আন্ডারে পড়ছে। তো আইসিটির এই স্কুল এডুকেশনের মধ্যে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আইসিটি এর এই ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। আচ্ছা, এটার বাংলাটা আমাদের দেখো, আইসিটি হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ডেটা প্রক্রিয়াকরণ বা আদান প্রদানের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক এবং ডিজিটাল পরিষেবাগুলি একটি বিস্তৃত পরিসরকে আইসিটি বোঝায়। তাহলে আমরা কিন্তু আইসিটিটা সম্পর্কে জানলাম, এটার ফুল ফর্ম জানলাম এবং এটার ফাংশনও জানলাম, এবং স্কুলে এর রিলেটেড কি কাজ, স্কুলে কম্পিউটার এডুকেশন শেখানো বা সফটওয়্যার, হার্ডওয়্যার এগুলো বিভিন্ন সম্পর্কে শেখানো, বাচ্চাদেরকে শেখানো, এটাই কিন্তু আইসিটির মূল কাজ। তাহলে এটা কিন্তু আমরা আইসিটি এর সম্পর্কে শিখে নিলাম। তাহলে বিভিন্ন শিক্ষা রিলেটেড আমরা তথ্যগুলো আজকে শিখে নিলাম এবং বিভিন্ন সেই অ্যাব্রিভিয়েশন গুলো শিখে নিলাম, সংক্ষিপ্ত ফর্ম গুলো শিখে নিলাম, তার সঙ্গে সঙ্গে এর ফুল ফর্ম এবং বিভিন্ন কার্যকারিতাগুলো শিখে নিলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন ব্লুমিং বার্ডস অ্যান্ড স্টে টিউনড।